আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা রাস লাফান শিল্পনগরী, এটি কাতারের উত্তর পূর্বে উপকূলে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহত্তম এবং কৌশলগতভাবে সবথেকে গুরুত্বপূর্ণ জ্বালানি এবং শিল্পাঞ্চলের দৃশ্য দেখছেন। এটি মূলত কাতারের প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ, তরলীকরণ এবং বৈশ্বিক রপ্তানির মূল হৃৎপিণ্ড। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই বিশাল শিল্পনগরীটি কাতারের রাষ্ট্রায়ত্ত যে জ্বালানি প্রতিষ্ঠান রয়েছে কাতার এনার্জি দ্বারা সরাসরি পরিচালিত হয়। দেখুন, এই শিল্পনগরীটি শুধু কাতারের জন্য নয়, বিশ্ব জ্বালানি ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হিসাব বলছে বিশ্বের মোট এলএনজি রপ্তানির ২০% এই একক শিল্প যেই কেন্দ্র রয়েছে সেখান থেকে রপ্তানি করা হয়। এমনকি বাংলাদেশের যে মোট এলএনজি আমদানি হয় এর একটা সিংহভাগই এই যে শিল্পাঞ্চল রয়েছে বা রপ্তানিকারক যে অঞ্চল রয়েছে এখান থেকে আসে। দেখুন, কাতারের সমুদ্র সীমার অধীনে অবস্থিত যে নর্থ ফিল্ড রয়েছে বিশ্বের বৃহত্তম একক প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। এই বিশাল গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত কাঁচা গ্যাস পাইপলাইনের মাধ্যমে রাস লাফানে আনা হয় এবং এখানে প্রক্রিয়াজাত করে ব্যবহারযোগ্য করা হয়। ফলে এটি কাতারের অর্থনীতির জন্য প্রধান চালিকা শক্তি। দেখুন, রাস লাফানের ভেতর অবস্থিত যেই বারজান গ্যাস প্রকল্প রয়েছে এটি মূলত কাতারের অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য তৈরি। কাতার একটি মরুভূমির দেশ হওয়ায় তাদের বিদ্যুৎ উৎপাদন এবং সমুদ্রের পানি লবণাক্ত করার জন্য এই যে বারজান প্লান্ট রয়েছে সেখানকার সরবরাহকৃত গ্যাসের উপর যে বিদ্যুৎ রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক রিপোর্ট বলছে এখানে বিশ্বের বৃহত্তম গ্যাস টু লিকুইড প্লান্ট যেমন পার জিটিএল এবং ওরিয়ক্স জিটিএল অবস্থিত, যা গ্যাসকে অতি বিশুদ্ধ তরল জ্বালানি বা লুব্রিক্যান্টে রূপান্তর করে। এছাড়াও এখানে রয়েছে বিশাল লাফান রিফাইনারি, ডলফিন গ্যাস প্রক্রিয়া কেন্দ্র। দেখুন, এই গ্যাস ক্ষেত্রের বিশাল যেই শিল্পনগরীটি রয়েছে এটি শুধু কাতারের জন্য নয়, বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। এখানে যদি কোনো বিস্ফোরণ ঘটে বা এটির উৎপাদন ব্যাহত হয়, পুরো পৃথিবীর যেই এলএনজি জ্বালানি ব্যবস্থা রয়েছে তা নাড়িয়ে দেবে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বিশ্বের বৃহত্তম এই এলএনজি রপ্তানির যে হাব রয়েছে সেখানে আজ ভোর রাতের দিকে শক্তিশালী বিস্ফোরণ হয়েছে এবং এর উৎপাদন কার্যক্রম অনেকটাই বন্ধ। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি রাশিয়ান সংবাদ মাধ্যম স্পুটনিক প্রকাশ করেছে। এটি কাতারের ভেতর সেই রাস ফাহান যে এলএনজি সরবরাহকারীদের বিশাল শিল্পাঞ্চল রয়েছে তার বিস্ফোরণের দৃশ্য। বিস্ফোরণটা এত বড় এবং এতটাই শক্তিশালী ছিল যে কাতারের স্থানীয় জনগণ প্রথমে একে ভূমিকম্প ভেবেছিলেন। দেখুন, একটি দেশের ভেতর ভূমিকম্প হলে ঠিক যেইভাবে শহরের বিভিন্ন জানালা বা ঘরবাড়িকে নাড়িয়ে দেয় বা কম্পন তৈরি করে, এই শক্তিশালী বিস্ফোরণের পরিমাণ এতটাই ছিল কাতারের অভ্যন্তরে এমনটা অনুভূত হয়েছে। দেখুন, বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে যে অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং ১৮ জন এখনও নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধান এখনও পাওয়া যায়নি। দেখুন, একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে বিশেষ করে যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নানান ধরনের উত্তেজনা চলছে, আলোচনা ফলপ্রসূ নয়, তখন হঠাৎ করে এই ধরনের বিস্ফোরণ নানান ধরনের গুঞ্জন তৈরি করেছে। প্রথমে কিন্তু এমনটাই অনেকে ধারণা করছিলেন যে হামলা হয়েছে এখানে এবং হামলার বিষয়গুলোকেই প্রাথমিক অবস্থায় মাথায় রাখছিলেন। যদিও পরবর্তী সময়ে কাতার সরকারের পক্ষ থেকে বিষয়টাকে টেকনিক্যালভাবে এড়িয়ে গিয়ে তারা দাবি করছে যে টেকনিক্যাল সমস্যার কারণেই এখানে এই মাপের এই ধরনের বড় বিস্ফোরণ ঘটেছে, যেটি একটি বিরল ঘটনা। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এর পূর্বেও যখন ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ চলছিল তখন এই রাস ফাহানে হামলার ঘটনা ঘটেছিল ইরানের পক্ষ থেকে। তবে তখনও এত বড় মাত্রার কোনো হামলা বা বিস্ফোরণের তেমন খবর পাওয়া যায়নি, কারণ ওই সময়ে বিষয়টা শাটডাউন ছিল। যখন একটি উৎপাদন কেন্দ্রে উৎপাদনে থাকবে, বিপুল পরিমাণের গ্যাস লোড করা হবে, পরিশোধনের মাত্রার জন্য সেটা কাজ করবে, তখন যে কোনো ধরনের বিস্ফোরণ যে জমাকৃত গ্যাস রয়েছে তার সঙ্গে একত্রিত হয়ে বড় বিস্ফোরণ ঘটাবে। এখন কাতার দাবি করছে যে টেকনিক্যাল কারণে এটা হয়েছে, তবে টেকনিক্যাল ঠিক কী কারণে হয়েছে সেই বিষয়ে তারা ব্যাখ্যা দেয়নি। তবে তারা বলছে তাদের ফায়ার সার্ভিসের যারা লোক রয়েছে তারা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন এবং ১৮ জন যারা নিখোঁজ রয়েছেন তাদের খোঁজ খবর নেওয়ার তারা চেষ্টা করছেন।
দেখুন, টেকনিক্যাল সমস্যা বা অতর্কিত গোপন হামলা যে কারণেই হোক না কেন, এই বিস্ফোরণ এই বড় ক্ষতি কাতারের জ্বালানি ব্যবস্থায় দীর্ঘকালীন একটি সংকট তৈরি করবে এবং বিশ্ব ব্যবস্থায় এলএনজি সরবরাহের যে বিষয়টা রয়েছে তা অনেকটাই ধীরগতি এবং আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বাড়বে, যেটি মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী এবং এই ইস্যুকে কেন্দ্র করে আরেকটি নতুন সমীকরণ তৈরি করলো। দেখুন, কাতার স্পষ্ট করেই দাবি করছে যে টেকনিক্যাল কারণে এমনটা হয়েছে। এখন টেকনিক্যাল কারণে হলেও এই বড় বিস্ফোরণের বিষয়টা পুরোপুরিভাবে ওই অঞ্চলের ভেতর এই নতুন জ্বালানি সংকটের বিষয়ে নতুনভাবে চিন্তাভাবনা এবং কৌশল প্রণয়নের ক্ষেত্রে বাধ্য করছে। আর ঠিক এমতো অবস্থায় ইয়েমেনের উপকূলের কাছাকাছি রেড সির এডেন উপকূলে আরেকটি জাহাজে শক্তিশালী আক্রমণের খবর পাওয়া গেছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ান সংবাদ মাধ্যম তাস এবং ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি, দুইটি সংবাদ মাধ্যমে অত্যন্ত গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করেছে এবং এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। যুক্তরাজ্য ভিত্তিক যে প্রতিষ্ঠান রয়েছে ইউকে অ্যামটো, তারাও কিন্তু এটি নিশ্চিত করেছে ইয়েমেনের কোস্ট লাইনের কাছাকাছি এই ঘটনা ঘটে। যদিও জাহাজের পরিচয় এবং ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি, তবে এই বিস্ফোরণের ঘটনার যে মাত্রা ছিল সেটাও কিন্তু শক্তিশালী ছিল এমনটা জানা যায়। এখন যদি হরমুজ প্রণালীর পরবর্তী পরিস্থিতির অংশ হিসাবে এই জায়গায় ইয়েমেনের কোস্টলাইন বা রেড সির উপকূলে এই ধরনের হামলা অব্যাহত থাকে, তাহলে যুদ্ধকালীন পরিস্থিতি যে কোনো মুহূর্তে তার পূর্বের মাত্রা থেকেও ছাড়িয়ে যেতে পারে। কারণ এই ক্ষেত্রে এখন শুধু হরমুজ প্রণালী নয়, এর সঙ্গে সঙ্গে সুয়েজ ক্যানেল এটিও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা বা সংকট তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হবে। আর এখানে কিন্তু সন্দেহের তীর যাবে ইরানের দিকেই, কারণ ইরান তার সহযোগীদের মাধ্যমে এটা করার বিষয়টা অত্যন্ত সাধারণ বিষয় মনে করেন বিভিন্ন সামরিক বিশেষজ্ঞরা, এবং ইরান কয়েকবারই এই ইস্যুকে কেন্দ্র করে হুমকি দিয়েছে। এখন হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চুক্তি হয়েছে, হরমুজ প্রণালীতে ইরান কোনো ধরনের যুদ্ধে বাধা দেবে না, যদিও তারা বর্তমানে সাময়িক সময়ের জন্য হরমুজ প্রণালী বন্ধ রেখেছে, তবে হামলার ঘটনা ঘটেনি। তবে রেড সির উপকূল নিয়ে কিন্তু কোনো চুক্তি হয়নি এবং ইরান সেখানে দায় সারা স্টেটমেন্টও দিতে পারবে যে এই ঘটনার সঙ্গে আমরা জড়িত নই, যেহেতু আমাদের দেশের উপকূলে নয়, তবে পক্ষান্তরভাবে বা পরোক্ষভাবে তাদের সহযোগিতা তাদের প্রক্সির মাধ্যমে থাকতে পারে। যে কোনো আলোচনা বা যে কোনো আলোচনার দর কষাকষিতে আদায় করার ক্ষেত্রে নিজের অবস্থান যে কতটুকু শক্তিশালী সেটা প্রমাণ করার ক্ষেত্রে এই ধরনের কৌশল প্রয়োগ করা যুক্তরাষ্ট্র বা পরাশক্তির দেশের ক্ষেত্রে কোনো নতুন কিছু নয়। সবাই কিন্তু এটি করে থাকেন যে আমি আমার দাবি আদায়ের জন্য কতটুকু শক্তিশালী অবস্থানে আছি। প্রশ্ন হলো যে ইরান বা যুক্তরাষ্ট্র এক্ষেত্রে কি নিজেদের অবস্থান শক্তিশালী প্রমাণ করার জন্য এই ধরনের কৌশলী খেলা শুরু করবে বা অলরেডি খেলা শুরু হয়ে গেছে? যদি শুরু হয়ে যায় তাহলে এই আলোচনার বিষয়গুলো আলোচনায় সমাধান না হয়ে এক্ষেত্রেও কিন্তু যে দর কষাকষির বিষয়গুলো সেটা সামরিক ভাষায় পরিণত হয়েছে, যেটি আরেকটি বিপজ্জনক পরিস্থিতিতে পুরো স্থিতি বা শান্তি প্রক্রিয়াকে ফেলতে পারে। দেখার বিষয় আসলে চূড়ান্ত প্রতিক্রিয়া বা চূড়ান্ত বিষয়গুলো কোথা থেকে কোথায় যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।